আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়ে বার্সেলোনা আরও ক্রুশাল 3টা পয়েন্ট ক্লেম করলো এবং নিজেদের ঘরের মাঠে এবারে লা লিগার প্রথম ম্যাচে বার্সেলোনার একটা কনভিন্সিং উইন। সব মিলিয়ে ভালো লাগার মতো একটা ম্যাচ কিন্তু বার্সা কাটিয়েছে এবং এবারও লেভানডফস্কি জয়সূচক গোল করেছেন। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন, এ ম্যাচে জয়সূচক গোল। সব মিলে বেশ ভালো একটা ফর্মে আছেন এবং আমি আজকে আলোচনাটা শুরু করছি প্রথমত সেই জয়সূচক গোলটা দিয়ে। সেই জয়সূচক গোলটা পেদ্রির একটা খুবই ভালো মানের পাস থেকে এসেছে, যেটা একেবারে প্রতিপক্ষ গোলকিপার সেভাবে ঠেকাতে পারেননি এবং বাঁ পায়ের জোরালো শটে লেভানডফস্কি গোল করেছেন, যার এর আগে অন্তত দুটো শট কিন্তু গোল করার মতো জায়গায় ছিল, পোস্টে বারে লেগে প্রতিহত হয়েছে। তবে সেই গোলটার ক্ষেত্রে রাফিনার রোলটার কথা একেবারে ভুলে যাবেন না। এই যে পেদ্রি গোলমুখে একটা শট নিয়েছিলেন, যেটা ঠেকাতে না পারার পরে রিবাউন্ড শটে লেভানডফস্কি গোল করলেন। তারও আগে যদি চলে যান, সেখানে রাফিনা ডান পায়ে দুর্দান্ত একটা পাস দিয়েছিলেন, সেখানে পেদ্রির সেই রানটা তিনি পিক করতে পেরেছিলেন। ডিবক্সের মধ্যে পেদ্রির এই স্পটটা খুঁজে বের করা এবং সেখানে দুর্দান্ত রান মেক করা এবং তার চেয়ে বেশি করে রাফিনার সে রানটা পিক করা সত্যিকার অর্থে একেবারে ভিনটেজ বার্সা স্টাইলের কথাই মনে হচ্ছে। বার্সেলোনার প্লেয়িং স্টাইল হয়তোবা চেঞ্জ হবে, বার্সেলোনা ভিন্ন একটা ফরমেশনে চলে গিয়েছে, তবে যত বেশি করে এমন টাইপের মুভমেন্ট আমরা দেখব, তত বেশি করে কিন্তু কোচের জন্য কাজটা সহজ হয়ে যায়। এরপর যদি একেবারে শুরু থেকে শুরু করি, ম্যাচটা আমার কাছে অনেকাংশেই কিন্তু ইন্টারেস্টিং ছিল, কারণ একদিকে বার্সেলোনার কাছে লামিন ইয়ামালের মতো মহা অস্ত্র আছে, অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওর কাছে বার্সার আক্ষেপের এক নাম আছে, নিকো উইলিয়ামস আছেন। অর্থাৎ এখানে নিকো উইলিয়ামস বনাম লামিন ইয়ামালের একটা ব্যাটল দেখা গিয়েছে, যেখানে ইয়ামাল শেষ হাসিটা এসেছেন, দুর্দান্ত একটা গোলও করেছেন। একই সঙ্গে বার্সেলোনার সাবেক কোচ এর্নেস্তো ভালভার্দে, যিনি কিনা অ্যাথলেটিক বিলবাওর বর্তমান কোচ, তার কথাও মনে পড়ে গেল। তাকেও ডাগ আউটে দেখলাম প্রতিপক্ষ শিবিরে। নস্টালজিক একটা মেমোরি ছিল। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা আরও বেশি করে এনার্জেটিক ফুটবল খেলবে, সেটা কিন্তু মাঠের মধ্যে স্পষ্ট এবং প্রায় প্রতিটা ম্যাচে দেখা যাচ্ছে। যেহেতু ইয়াংস্টার প্লেয়ারের সংখ্যা বেশি, সেহেতু বার্সা প্লেয়ারদের মুভমেন্ট অনেক বেশি করে শার্প হচ্ছে। বার্সেলোনা সত্যিকার অর্থে বল লুজ করলে প্রতিপক্ষ প্লেয়ারদেরকে অনেক বেশি চাপে রাখার চেষ্টা করছে এবং বল যখন বার্সার পায়ে আছে, তখন বার্সেলোনা পজিশন গেম খেলতে খেলতেই খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করছে। এটা অনেক দিক থেকে ভিন্ন একটা স্টাইলের বার্সা। তবে শুরুর দিকে গোল পাওয়াগুলো খুব একটা বেশি সহজ হয় না। লম্বা একটা সময় ধরে বার্সেলোনার একটা বড় রকমের দুর্বলতার জায়গায় এমন সিচুয়েশনে যখন প্রতিপক্ষ খুব একটা বেশি অ্যালাউ করে না, বরঞ্চ পাল্টা আক্রমণে উঠে বার্সেলোনার ডিফেন্সটাকে বারবার পরীক্ষার মধ্যে ফেলে দেয়, তখন কিছু না কিছু জিনিস করতে হয় আউট অফ দ্য বক্স, যেটা লামিন ইয়ামাল ট্রাই করেছেন। লামিন ইয়ামাল যে জায়গা থেকে গোল করেছেন, তার আগে রাফিনাই সম্ভবত একটা ফ্রি কিক নিচ্ছিলেন। ওই সময় ইয়ামাল কিন্তু একেবারে খালি জায়গায় ছিলেন, প্রতিপক্ষ তাকে মার্ক করেনি এবং সেখান থেকে ইয়ামালের এই চেষ্টাটা ডিবক্সের বাইরে থেকে অনেকটা কার্লিং একটা শট নেওয়ার যে অ্যাটেম্পটা, যেটা ডিফ্লেক্টেড হয়ে শেষ পর্যন্ত ইয়ামালের ভাগ্যটা পক্ষে ছিল। তবে এই চেষ্টাগুলো এর আগের সিজনে বার্সেলোনার অনেক প্লেয়ারদের মধ্যে দেখিনি। হ্যান্সি ফ্লিক এটা অনেক বেশি করে অ্যালাউ করবেন, ডিবক্সের বাইরে স্পেস পেলে শট নেওয়ার ব্যাপারে সত্যিকার অর্থে প্লেয়ারদেরকে এনকারেজ করবেন। লামিন ইয়ামালরা অনেক বেশি করে এমন টাইপের অ্যাপ্রোচ নেবেন। ইয়ামালের সেই অ্যাবিলিটি এর আগেও আমরা দেখেছি, এটাই আশা করছি এবং এটাকে ভিন্ন স্টাইলে বার্সা বলতে হবে। ফাইনাল থার্ডে প্লেয়ারদেরকে নিয়ে আরো বেশি করে কথাবার্তা বলা উচিত। লেভানডফস্কির কথা শুরুতেই বলেছি, রাফিনার কথা না বললেই নয়। দেখুন, রাফিনা এমন একজন ফুটবলার, আমি বারবার করে বলি, তাকে আপনি ইন্ডিভিজুয়ালি 1 ভার্সেস 1 সিচুয়েশনে অনেক বেশি এক্সপ্লোসিভ, অনেক বেশি ট্যালেন্টেড নাও মনে করতে পারেন, তবে একজন ইউটিলিটি ফুটবলার, যিনি কিনা উইঙ্গার হিসেবে যে কোনো সাইডে খেলতে পারেন, আবার এখন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন, কারণ রাফিনার কিছু না কিছু ডিফেন্সিভ অ্যাবিলিটি সবসময় থাকে। ব্যাকট্র্যাক করেন, পেছনে নেমে আসেন, যে কারণে রাফিনা সত্যিকার অর্থে, ওই যে বললাম, ইউটিলিটি একজন প্লেয়ার। ম্যাচটা শুরু করেছেন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, পরবর্তীতে ফেররান তোরেস, যিনি কিনা এখনো খুব একটা সুবিধা করতে পারছেন না, তার জায়গায় লেফট সাইডের একজন উইঙ্গার হিসেবে খেলেছেন। রাফিনার এমন এনার্জেটিক একটা পারফরমেন্সকে অবশ্যই ভালো বলতে হবে, এই দলে তার একটা দরকার অবশ্যই থাকবে। ফেরান তোরেসকে ঘিরে কিছুটা হলো আক্ষেপ থাকবে। একজন ওয়াইড উইঙ্গার, বিশেষ করে নিকো উইলিয়ামস টাইপের একটা প্রোফাইল থাকলে কি কি সুবিধা, সেটা কিন্তু উইলিয়ামস বারবার দেখিয়েছেন। তবে একই সঙ্গে আমি এখানে আলাদা করে জুলস কুন্ডের পারফরমেন্সটার কথা বলবো। নিকো উইলিয়ামসকে বারবার করে তিনি কিন্তু আটকে দিয়েছেন, তবে ডিফেন্সে তারপরও ভুলের কিছু না কিছু সুযোগ সবসময় বার্সেলোনা রাখে, এ ম্যাচও রাখলো। পাও কুবার্সি ভুল করেছেন, ফাউল করে বসেছেন, তার আগে আলেহান্দ্রো বালদে স্লিপ করেছেন এবং বার্সেলোনার ওই গোলের লিডটাও কিন্তু অনেকটা হাত ফসকে একেবারে স্লিপারি ডিফেন্সের কারণে বের হয়ে গেল। তবে সেখান থেকে সেকেন্ড হাফে বার্সা যে ফুটবল খেলেছে, বিশেষ করে পুরো ম্যাচ জুড়ে পেদ্রির একটা কামব্যাক দেখা, মাত্র 17 বছর বয়সী মার্ক বের্নালের ওই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স এবং মাঠে নেমে কিছুদিন আগে স্পেনকে অলিম্পিক জেতানোর জন্য
লোপেস যেভাবে অর্থাৎ ফেরমিন লোপেস যেভাবে স্ট্যান্ডিং ওভেশন অর্থাৎ দাঁড়িয়ে সম্মান দেখানোটা পেলেন, সেটাই প্রমাণ করে যে বার্সা ফ্যানেরা এখনও কিন্তু তাদের স্টার ফুটবলারদেরকে, বিশেষ করে ইয়াং স্টারদেরকে বরণ করে দেওয়ার জন্য রীতিমতো উন্মুখ আছে। বার্সা ফ্যানদের এমন টাইপের অ্যাটিটিউডগুলো যখন দেখি, তখন অনেক দূর দূরান্ত থাকলেও একজন কুদার হিসেবে এই টিমটাকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়ে যায়। সামনে আরও অনেক বেটার পারফরমেন্স বার্সেলোনা করবে, বিশেষ করে ডিফেন্সে আরও ভালো পারফরমেন্স চাই, এটা একটা আশার জায়গা থাকলো। আদিওস ভিস্কা এল বার্সা।